এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গীজনরা পালিয়ে যাচ্ছে। ইউনূস স্যারের অনেক শুভাকাঙ্ক্ষী, তার সহযোগীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে। এই মুহূর্তে শোনা যাচ্ছে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ত্যাগ করেছেন, তিনি চলে গিয়েছেন। তিনি আওয়ামী লীগ আবার বিপুল ভোটে জয়লাভ করবে, অনেকগুলো সংসদের আসন পাবে, তারপর আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এটাই ঘটবে। সকল কিছু সেট করা আছে, জাস্ট আর কিছু সময় পার হওয়া বাকি। এটা নিয়ে আওয়ামী লীগের এত হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ জাস্ট এখন সংঘবদ্ধ হওয়া প্রয়োজন, সংগঠিত হওয়া প্রয়োজন, উজ্জীবিত হয়ে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে নিজেদের মধ্যে রাজপথে কখন নামবে। বিএনপি নিজেই তো এখন চাপে। আওয়ামী লীগ বাইরে থাকলেও মাঠে জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে আলাদা পথে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিএনপির মনোমত হয়নি, তার উপর অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে বলছে আর দেরি নয়, সময় শেষ। ডক্টর ইউনূস এখন এমন অবস্থায় যেখানে তার সামনে দুটি রাস্তা, ক্ষমতায় থেকে যতদিন পারেন সময় কেনা, নয়তো নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানো। তবে মানে কেটে পড়াটা কিন্তু তার পক্ষে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারতকে অনেক আগে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম, ভারতের সাথে যদি আমেরিকার আবার আগের মতো ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে মনে করবেন বাংলাদেশ বিষয়টা নিয়ে ভারতের সাথে আমেরিকার অনেক ক্ষেত্রেই মীমাংসা হয়ে গিয়েছে। কারণ ভারত প্রথমেই বাংলাদেশ বিষয়টা আমেরিকার কাছে উপস্থাপন করবে যে আমাকে বাংলাদেশের বিষয় নিয়ে ছাড় দিতে হবে, তাহলে আমি আগের মতো সম্পর্ক স্থাপন করব আপনাদের সাথে। সেটাই কিন্তু হয়েছে। বাংলাদেশের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে বিদায়ী ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী কিছুদিন আগে মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি করেছে। তাহলে এখন বুঝতে পেরেছেন যে আমেরিকার সাথে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের কোনো বিরোধ নেই। তাহলে বাংলাদেশ ইস্যুতে এখন ভারত কি করবে? যা হওয়ার তাই হবে। হয়তোবা কিছুদিন এই ডক্টর ইউনূস রেজিমটা থাকবে, বা ডক্টর ইউনূস রেজিম থাকার পরে ডক্টর ইউনূসের আন্ডারে যদি কোনো নির্বাচন দিয়ে যে সরকার আসবে, সে সরকার কিছুদিন থাকবে। তারপরে এই ইন্ডিয়া কূটনীতিকভাবে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে রাজপথে নামিয়ে ইজি হিসাব ওই সরকারের পতন ঘটাবে। এরপর আবার একটি 111 মতো সরকার আসবে বা আর্মি আসবে। এরপরে কিছুদিন ওরা শাসন করার পরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওইখানে নির্বাচন হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে জয়লাভ করবে, অনেকগুলো সংসদের আসন পাবে, তারপর আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এটাই ঘটবে। সকল কিছু সেট করা আছে, জাস্ট আর কিছু সময় পার হওয়া বাকি। এটা নিয়ে আওয়ামী লীগের এত হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ জাস্ট এখন সংঘবদ্ধ হওয়া প্রয়োজন, সংগঠিত হওয়া প্রয়োজন, উজ্জীবিত হয়ে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে নিজেদের মধ্যে রাজপথে কখন নামবে এবং রাজপথ কখন দখল করবে সেদিকে ফোকাস দেওয়া প্রয়োজন। কারণ আমেরিকা কিন্তু যে এখন বিভিন্ন দেশের মধ্যে আর রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না এবং ডলার নিয়োগ করবে না বা ডলার খরচ করবে না ওই দেশের রেজিম চেঞ্জের পিছনে, সেটা কিন্তু গত 3-4 দিন আগে জাতীয় নিরাপত্তা প্রধান আমেরিকার এই তুলসী গাওয়ার্ড বাহারানের মানামাতে ক্লিয়ার করে দিয়েছেন একটি বক্তব্যের মাধ্যমে। তিনি ক্লিয়ার করে বলেছেন আমেরিকার পররাষ্ট্রনীতির কিছু পরিবর্তন আনা হয়েছে। আমেরিকা এখন আর পৃথিবীর কোনো দেশের রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না আর ডলার খরচ করবে না। তার মানে বুঝিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো দেশে আর মাথা ঘামাবে না রেজিম চেঞ্জের পিছনে। আর বাংলাদেশে এখন কোন রেজিম আছে, কোন রেজিম থাকবে এই বিষয়েও তাহলে আর আমেরিকা মাথা ঘামাচ্ছে না। এই বিষয়ে সম্পূর্ণরূপে মাথা ঘামাবে কে? ভারত যতদিন চাইবে ততদিন ডক্টর ইউনূস রেজিম থাকবে এবং ডক্টর ইউনূস রেজিমের আন্ডারে কোনো নির্বাচন হওয়ার পর ওই সরকার যতদিন চাইবে ততদিন থাকবে। হয়তোবা আরও কিছু বেশি দিন থাকতে পারে, কারণ কূটনীতিকভাবে ওই সরকারকে ফেলে দিতে পারে, রেজিম চেঞ্জ করতে কিছু সময় লাগতে পারে। কারণ আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে কিছু বছর বা কিছু মাস, তারপরে রেজিমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগ যে খুব ইজিলি আগামীতে ক্ষমতায় আসছে সেটা বলাই যায়। যেরকম চিন্তা করেছেন অনেকে 20 থেকে 30 বছর ক্ষমতায় আসবে না, রাজনীতি ফিরতে 10 বছর সময় লাগবে, সেটা হবে না। হয়তো আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে এবং কিছু বছরের মধ্যে বা 5 বছর ধরেন বা 7 বছর ধরেন, এর ভিতরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে একমাত্র ইন্ডিয়ার খুব দূরদর্শী কূটনীতির মাধ্যমে। ইন্ডিয়ার কূটনীতি খুবই মারাত্মক। বিশ্বের মধ্যে কয়েকটা দেশের কূটনীতি খুবই ডেঞ্জারাস, তার মধ্যে 3টা দেশের একটা হচ্ছে এই ইন্ডিয়া। তাই ইন্ডিয়াকে খুব লাইটলি নিয়ে ফেলেছিল ডক্টর ইউনূস সরকার, এখনো লাইটলি নিচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। কি পরিমাণ যে বুমেরাং হবে এটা তারা হয়তো অনেকে কল্পনাতে চিন্তা করছে, কিন্তু বাস্তবে তারা বলতে পারছে না মুখ ফুটে। তাহলে কিন্তু তাদের অনেক নেতাকর্মীরা এবং রুট লেভেলের কর্মীরা ভয়ে থাকবে এবং উজ্জীবিত থাকবে না। সেই কারণে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন। প্রত্যন্ত গ্রামে এবং অলিতে গলিতে এখন আওয়ামী লীগের জয়গান এবং আওয়ামী লীগের কর্মীরা এখন রাগে ক্ষোভে ফুসে আছে, জাস্ট বিস্ফোরিত হওয়া বাকি। এত পরিমাণ তাদেরকে 14 মাসে দমন নিপীড়ন করা হয়েছে, গুম হত্যা করা হয়েছে, যা আওয়ামী লীগের 16 বছর শাসন আমলকে বিএনপির উপর যা করে তার থেকেও বেশি করেছে, রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। সেই কারণে আওয়ামী লীগের কর্মীরা মনে করছে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। ইন্ডিয়া আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিলে শেখ হাসিনা বাংলাদেশের সকল কর্মীদেরকে এবং সকল নেতাদেরকে গ্রিন সিগন্যাল দিবে। এবং জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেছে, দেখবেন যে বাংলাদেশে বিশাল বড় মিছিলের সারিতে সামনে হয়তোবা আমরাই নেতৃত্ব দিচ্ছি, তার মানে তারাও যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসতে পারে। হয়তোবা দেখেন অনেকে দেশে ফিরে এসে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এটাই হচ্ছে ইন্ডিয়ার কূটনীতি।
আমেরিকাকে হাতে নিয়ে ফেলেছে, রাশিয়া আগে থেকে হাতে আছে, চীনকে চুপ করে দিয়েছে। জাতিসংঘ থেকে ডক্টর সরকারকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, মানবাধিকার সংস্থা থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। বাংলাদেশের জনগণ এখন এই সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আছে, বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে আছে, এবং বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। সকল কিছু এখন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে এবং ইন্ডিয়ার অনুকূলে। যে কোনো মুহূর্তে চাইলেই এই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সময়টা আরেকটু এক্সটেন্ড করতেছে আরো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। শুধু নির্বাচনের তফসিল ঘোষণাটা হতে দেন বা নির্বাচনটা হতে দেন, তারপরে না দেখবেন আসল খেলা কি হয়। সকল কিছু চুরমার হয়ে যাবে, বাংলাদেশ কালো মেঘে ঢেকে যাবে। যারা এই গুম হত্যার সাথে জড়িত ছিল, যারা সংবিধানকে অপমান করেছে, বঙ্গবন্ধুকে অপমান করেছে, শেখ হাসিনাকে গালাগালি করা হয়েছিল, সকল কিছু সুদে আসলে বুঝিয়ে দেওয়া হবে। কারণ এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সকল কিছু নোট করা হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? কার আমল নামা কতটুকু ভারী সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। মায়ের কতটুকু হবে, তাকে কত ধরনের মাইর দিয়ে সেটা পরিপূর্ণ করা হবে। কেউ নিস্তার পাবে না, বৃদ্ধ থেকে যৌবনকালের যারাই আছে। কারণ সকলেই কিন্তু এই গণভবন বলেন, শেখ হাসিনার বাসভবনের মধ্যে আক্রমণ করে কি পরিমাণ চুরি করেছে, ডাকাতি করেছে, এবং শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে কি ধরনের মজাটা করেছে, সকলের ফুটেজ আছে। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কি পরিমাণ এখন দমন নিপীড়ন চালাচ্ছেন, সকলের নাম, থানা, বাড়ি, সকল কিছু ডিটেলস আছে। তাই কেউ ছাড় পাবেন না যারা এই সকল দমন নিপীড়ন এবং গুমহত্যার সাথে জড়িত আছে। মনে করছেন পার পেয়ে যাবেন? শেখ হাসিনাও তো মনে করেছিল পার পেয়ে যাবে। শেখ হাসিনা অনেক নেতা কর্মীরা তো মনে করেছিল পার পেয়ে যাবে। অনেক গ্রাউন্ড লেভেলের কর্মীরা মনে করেছে পার পেয়ে যাবে। যেখানে গ্রাউন্ড লেভেলের কর্মীরা আওয়ামী লীগের পার পায়নি, সেখানে এই 14 মাসে আপনাদের যে পরিমাণ দমন নিপীড়ন করেছেন, আওয়ামী লীগ যেভাবে নোট করে রেখেছে সকলের নাম, ঘর বাড়ি, গ্রামের বাড়ির নাম, আপনারা কি নিস্তার পাবেন মনে করছেন? নিস্তার পাবেন না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সকল কিছুই আওয়ামী লীগের কর্মীদের মনে আছে, কারণ যা করেছেন সেটার পাল্টা উত্তর আপনারা পাবেন। কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইট মারলে পাটকেল খেতে হয়। শেখ হাসিনা চাইলেও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা ধরে নিলাম মারা গেছে, পুতুল আছে, পুতুল চাইলেও ওদেরকে দমিয়ে রাখতে পারবে না। এত পরিমাণ আপনার প্রতিহিংসা ছড়িয়েছেন, পাগল হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা। এটাই হয়তো বাংলাদেশে আগামীতে ঘটতে যাচ্ছে, একমাত্র আপনাদের কারণে। আর ইন্ডিয়াও সম্পূর্ণরূপে সমর্থন দিবে, আমেরিকাও কিছু করবে না, আর পাকিস্তান কিছু করার সুযোগও থাকবে না। মায়ের উপর রাখবে আফগানিস্তান এবং ভারত মিলে। দেখেন আপনারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, তাদের কি পরিণতি হয় বাংলাদেশে। খুব ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা ভেবে এখন আফসোস লাগছে। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছি। তো নির্বাচনের তারিখ বা তফসিল কোনোটাই ঘোষিত হয়নি। দলগুলোর মধ্যে এখনো বিতর্ক চলছে, গণভোট আগে না নির্বাচন আগে, জুলাই সনদের কি হবে। প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকে জুলাই সনদের বলটি রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছেন। বলছেন 7 দিনের মধ্যে ঐকমত্যে না পৌঁছালে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। 7 দিন, 8 মাসে হলো না, 7 দিনে হয়ে যাবে। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। জামায়াত বলছে আলোচনায় রেফারির অভাব হতে পারে। এনসিপি বলছে সরকার দায় এড়াতে এই দায়িত্ব অন্যদের ঘাড়ে চাপিয়েছে। সরকারও বার্তা দিয়েছে সময় শেষ, এখন সিদ্ধান্ত নাও। এই টান অবস্থাতেই হঠাৎ বিএনপি তাদের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করে দিল, যেন পুরো রাজনৈতিক মঞ্চে এক নতুন হিসাব খুলে গেল। বিএনপির এই চালটি ভালো এবং আমি প্রশংসা করছি, কিন্তু উইথ সল্ট, পিঞ্চ অফ সল্ট। বিএনপি এবার 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে, বাকি আসন রেখেছে শরিকদের জন্য। দলের মহাসচিব জানিয়েছেন ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে, অর্থাৎ এটি চূড়ান্ত তালিকা নয়, প্রাথমিক তালিকা। আরেকটি আসবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন। প্রশ্ন উঠছে নির্বাচন নিয়েই যখন অনিশ্চয়তা, তখন এত তাড়াহুড়া কেন? বিকল্প প্রার্থী যাচাই, অভ্যন্তরীণ কোন্দল ঠান্ডা করা এবং সরকারকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া। শুনতে কৌশল ভালো মনে হলেও বাস্তবে এটি অনেকের চোখে মনোনয়ন বাণিজ্যের প্রথম দফা। বিএনপির রাজনীতিতে এটা নতুন নয়। 2018 সালেও একাধিক প্রার্থীকে আশার আলো দেখিয়ে বিপুল অর্থ আদায় হয়েছিল বলে অভিযোগ আছে। ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো একটু পরে। এবারও অনেকে মনে করছেন একই খেলা নতুন মোড়কে ফিরছে। এখন একটি খসড়া তালিকা, পরে ফাইনাল তালিকা, আর এই 2 দফাতেই হবে কি লেনদেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি অদ্ভুত দৃশ্য। এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা অনিশ্চিত, অথচ তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং তাকেও নির্বাচনের প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্ত যে হাস্যকর তা বিএনপির নেতৃত্ব জানে না, এটা বিশ্বাস করা কঠিন। অনেকে বলছে তার না ফিরলে কি, আমলেই তো সেটা হয়েছিল এবং তাকে বিদেশে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছিল। তাহলে এখন তিনি নির্বাচনের মাঠে কিভাবে কাজ করবেন? এই প্রশ্ন তো যুক্তিসঙ্গত। তাহলে এই মনোনয়ন আসলে কিসের? রাজনৈতিক বাস্তবতা নাকি এই যে পারিবারিক বাণিজ্যটা ধরে রাখার চেষ্টা? অনেকের মতে এটি রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক বেশি বাণিজ্য, অনেক বেশি নির্বাচনের মৌসুমের প্রথম ব্যবসা। বিএনপির এই ঘোষণায় যেমন বিভ্রান্তি, তেমনি এক ধরনের আত্মবিশ্বাসের অভিনয়ও লক্ষ্য করা যায়। দলটি জানে নির্বাচন হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে তারা দেখাতে চায় আমরা প্রস্তুত, সরকার যেন পিছিয়ে না যায়। এটাকে কেউ বলছেন রাজনৈতিক চাপ, কেউ বলছেন একটা মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তো এখন চাপে। আওয়ামী লীগ বাইরে থাকলেও মাঠে জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে আলাদা পথে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিএনপির মনোমত হয়নি, তার উপর অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে বলছে আর দেরি নয়, সময় শেষ। ডক্টর ইউনূস এখন এমন অবস্থায় যেখানে তার সামনে দুটি রাস্তা, ক্ষমতায় থেকে যতদিন পারেন সময় কেনা, নয়তো
মানে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানো। তবে মানে কেটে পড়াটা কিন্তু তার পক্ষে এখন প্রায় মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা সরকারের উপর চাপ বাড়ানো মানে একটা কৌশল হতে পারে, কিন্তু এটা কার্যকর কৌশল বলে আমি মনে করছি না। অনেক হয়তো মনে করতে পারেন, কিন্তু দলের কি বিশ্বাসযোগ্যতা বাড়লো? আমার মনে হয় বিশ্বাসযোগ্যতা বাড়েনি, বেড়েছে প্রশ্ন। মানুষের মনে অনেক প্রশ্ন বেড়েছে। যখন দলের প্রধান নেতা বিদেশে, এখনো পর্যন্ত দেশে যাওয়ার তার কোনো খবর নেই, চেয়ারপারসন হাসপাতালে, আর বাকি নেতারা নিজেদের মানে আসন বাঁচাতে ব্যস্ত এবং ব্যবসা বাণিজ্য দখল বাণিজ্যে ব্যস্ত, তখন প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক প্রস্তুতির চেয়ে এক ধরনের অর্থনৈতিক হিসাবই বরং এখানে বাস্তবসম্মত। কে কত দিয়েছে, কে কত দিয়ে এই মনোনয়ন পত্র নিয়েছে, সেটাই এখন সবাই প্রশ্ন করছে, কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে যে কে কত দিলেন এবং কেন পেলেন না, কেন পেলেন। বিএনপি বলছে এইটি নির্বাচনের প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে এটি মনোনয়ন বাণিজ্যের প্রথম পর্যায়ে। রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা আসলে নিজেরাই বাণিজ্যিক লেনদেনের পথ তৈরি করে এবং এটা আগেও করেছে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি একটা দ্বিধা। লন্ডন থেকে তিনি বলেছেন নির্বাচনে অনিশ্চয়তা গণতন্ত্রকে সংকটে ফেলেছে, আরেকটি 1-11 মতো পরিস্থিতির আশঙ্কা তুলেছেন তিনি। কিন্তু তার সেই বক্তৃতার ঠিক পরদিনই তালিকা মানে ঘোষণা দিয়ে দিল প্রার্থীর। এটা কি কাকতালীয়, নাকি ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে নিজের অবস্থান জোরদার করার পরিকল্পিত পদক্ষেপ? বিএনপি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, নির্বাচন তাদের কাছে একটি রাজনৈতিক লক্ষ্য না, বরং একটি ইভেন্ট। নির্বাচনের নামে মনোনয়ন দিয়ে কিছু মানুষ উপকৃত হবে, দল টিকে থাকবে, আর নেতৃত্ব বিদেশে থাকবেন এবং বিদেশে বসে বিরাট একটা বাণিজ্য হলো। এটা কম কথা নয়, এটা আগেও হয়েছে। 2018 সালের কথা বলেছিলাম আগে। সর্বশেষ 2018 সালে তারেক রহমান এরকম মনোনয়ন বাণিজ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি সে সময়ও 2 দফা মনোনয়ন দিয়েছিলেন। শোনা কথা হলো তিনি সে সময় বিপুল পরিমাণে অর্থ নিয়ে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় 2018 সালের নির্বাচনে ভরাডুবি ঘটেছিল। কিন্তু এবার তিনি সেই পথে হাঁটবেন, মানে কেউ কেউ তো তাই মনে করছে। অবস্থা দৃষ্টে যদিও মনে হচ্ছে যে তিনি সে পথেই হাঁটছেন। এখন একটি খসড়া মনোনয়ন এবং তারপর একটি ফাইনাল মনোনয়ন হবে যখন সত্যি একটি নির্বাচনের তারিখ ঘোষিত হবে। কিন্তু যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে ডক্টর ইউনূসের পক্ষে একটি নির্বাচন দিয়ে মানে কেটে পড়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি যতদিন পারেন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন। তাহলে দেশি বিদেশি চাপে পড়ে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। ফলে নির্বাচনটা তো এখন ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচনটা তো পেছাবেই। এটাতে কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ নেই। এই গতকালও তারেক রহমান কিন্তু বলেছিলেন যে 1-11 মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে তিনি বলেছেন। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও তিনি করেছেন। প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছিলেন, লন্ডন থেকে ভার্চুয়ালি অবশ্যই। তাহলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের একদিকে উদ্বেগের কথা বলছেন তারেক রহমান, পরাজিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জনগণের জাতীয় নির্বাচনে কোনো আগ্রহ ছিল না, বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যে যথাসময়ে নির্বাচন হবে কিনা, এমন তো হবার কথা ছিল না। তারেক রহমান এটা বলেছেন, আর তারপর দিনে তিনি প্রার্থী মনোনয়ন দিয়ে দিলেন। বিষয়টা তো সন্দেহজনক, নিশ্চয়ই সন্দেহজনক। ছেলে হবে কি মেয়ে হবে তার কোনো ঠিক নেই, অথচ পিতা ইতিমধ্যেই হাজামকে খবর দিতে দৌড়াচ্ছেন। পরিস্থিতিটা এখন অনেকটা সেরকমই। দুঃখিত, উদাহরণটা খুব কাঁচা, গ্রাম্য আর নোংরা হয়ে গেল, কিন্তু এর চেয়ে ভালো কোনো উপমা আর মাথায় আসলো না।